প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ওমর ফারুক। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ ভাই। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ছোট হচ্ছে বাজেটের আকার, বাজেট 24-25, এবার জোট সরকার গঠনের প্রস্তুতি নরেন্দ্র মোদীর। মালয়েশিয়া কর্মী যেতে না পারা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। সমকাল শিরোনাম করেছে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা কঠিন নতুন বাজেটে। কূটনৈতিকদের বিশ্লেষণ, ঢাকা দিল্লি সম্পর্কে আসবে না পরিবর্তন, শপথের প্রস্তুতি মোদীর, বিরোধী দলে কংগ্রেস। যুগান্তর শিরোনাম করেছে করের লক্ষ্যে উচ্চাভিলাষ, তৃতীয় মেয়াদে সরকার গঠন করছেন মোদী, মোদীকে ফোন করে অভিনন্দন শেখ হাসিনার। কালের কণ্ঠ, কঠিন সময়ে টিকে থাকার বাজেট, ভ্যাটের চাপে ব্যয় বাড়বে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, অর্থের সংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই বড় চ্যালেঞ্জ, জাতীয় সংসদে বাজেট উপস্থাপন আজ। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশ প্রতিদিন, চ্যালেঞ্জের বাজেট আজ, 3.5 লাখেই থাকছে করমুক্ত আয়সীমা। শেষ ধাপে বিজয় উপজেলা নির্বাচন, শেষ ধাপেও ভোটার খরা, ইতিহাস গড়ে প্রধানমন্ত্রী মোদীর শপথ শনিবার। মানবজমিন, ওয়াশিংটন দূতাবাসে $1 মিলিয়ন চুরি, তদন্ত ফাইল গায়েব, সামনে কঠিন চ্যালেঞ্জ। নরেন্দ্র মোদীকে নিয়ে একটি রিপোর্ট। খবরের কাগজের শিরোনাম, কি চমক দেখাবেন অর্থমন্ত্রী, বাজেট আসে বাজেট যায়, জিনিসের দাম কমে না। কালবেলা IMF এর চাপে শুল্ক ছাড়ের তালিকা সংকুচিত, দিল্লির মসনদে বসতে মরিয়া 2 জোটই, নীতিশ নাইডুতে নজর। দেশ রূপান্তরের শিরোনাম, মূল্যস্ফীতি ডলার বড় চ্যালেঞ্জ, শঙ্কা নিয়ে সরকার গড়ছেন মোদী। সময়ের আলো, কঠিন সময়ে বড় বাজেট, সংসদ অধিবেশন শুরু, বাজেট পেশ আজ। দৈনিক বাংলা, চ্যালেঞ্জ মোকাবিলার বাজেট আজ, বাংলাদেশকে লড়াইয়ের বার্তা নেপাল নেদারল্যান্ডসের। ক্রিকেট, T20 ক্রিকেট বিশ্বকাপের খবর। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, মোদী হচ্ছেন প্রধানমন্ত্রী। আমরা ভারতের নির্বাচন নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে বাজেট সংসদ অধিবেশন শুরু হয়েছে এবং আজকে বাজেট পেশ করা হবে। এবং ছোট হচ্ছে বাজেটের আগার, প্রথম আলোর শিরোনাম, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন নতুন বাজেটে সমকাল শিরোনাম করেছে এবং যুগান্তর শিরোনাম করেছে করের লক্ষ্যে উচ্চাভিলাষ। কালের কণ্ঠের শিরোনাম, কঠিন সময়ে টিকে থাকার রাজস্ব বাজেট, ভ্যাটের চাপ, ব্যয় বাড়বে। ধন্যবাদ রেজা ভাই। বাজেট হচ্ছে একটি সরকারের 1 বছরের অর্থনৈতিক পরিকল্পনার দলিল, কিভাবে দেশটা চলবে সেটা। এই বিষয়টা অতীতে আমরা দেখতাম যে বাজেট যেদিন উপস্থাপন হতো সংসদে, তার পরের দিন হলে আমরা এই যে আজকে যেগুলি আমরা বলতেছি এটা হলো তার পরের দিন বলতাম, কিন্তু এখন এরকম আগেই বলা শুরু হয়েছে। কারণ হচ্ছে যে বাজেটের যে চমক থাকে সেই চমকটা আগেই মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো না কোনোভাবে গণমাধ্যম কর্মীরা জেনে যায়, যার কারণে আজকে আমরা যেটা আগামীকালের পত্রিকা, আমারও একটা প্রশ্ন দেখা দিয়েছে কিভাবে পেশ হয়নি, সবকিছু বাজেটের খুঁটিনাটি সবকিছু ছাপা হয়ে গেছে, যেটা আজকে উপস্থাপন হবে, উপস্থাপন হওয়ার আগে, উপস্থাপন হওয়ার পরেও কিন্তু এটাকে বলা হবে প্রস্তাবিত বাজেট। তাহলে এটা আর সবকিছু আমরা আগে ভাগে এখন জেনে যায়, মানে কোনো কিছু গোপন থাকে না। মানুষ আগে বা বাজেটে কি ঘোষণা দিতেছে, কার দাম বাড়তেছে, কার দাম কমতেছে, কোন পণ্যের দাম বাড়তেছে কমতেছে, এগুলি জানার জন্য সম্ভাবনা একটা আগ্রহ নিয়ে বসে থাকতো। কিন্তু আজকে এটা আগে আমরা পেয়ে গেছি। যাই হোক, তো বাজেটে অনেক কিছু বলা হয়েছে, যে এক পত্রিকায় বলা হয়েছে যে আকার ছোট হয়ে আসছে। প্রথম আলো আকার ছোট হওয়ার এই বিষয়টা সবাই বুঝবে না। এটা হচ্ছে কি প্রতি বছর আকার ছোট হয়েছে, মনে সবকিছু ছোট হয়ে যাচ্ছে না, সবকিছু ছোট হয়েছে, কিন্তু আকার ছোট হচ্ছে এই ওইটা। প্রতি বছর একটা ট্রেন্ড ছিল 10% বাড়তো। হ্যাঁ, এবার যদি 10 টাকা থাকতো, আগামী 10-20 টাকা হতো, 10% বাড়তো। তো এই 10% বাড়াটার থেকে এবার 5% বাড়তেছে। এইটার জন্য বলছে যে আকার ছোট হয়েছে, কিন্তু বাজেটের পরিমাণ বাড়তেছে, কিন্তু বাজেটের ভলিউম বাড়তেছে। 7 লক্ষ
1,97,000 কোটি টাকার বাজেট, তো কম বাজেট না, অনেক বড় বাজেট। আপনি কি চিন্তা করতে পারবেন বাংলাদেশের বাজেটের আকারে এতটা? হ্যাঁ, অনেক বড় বাজেট হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বৃদ্ধি পেয়েছে। সারা দেশের মানুষ এখন ধরেন প্রত্যেকে, এখন আর বেকার কোনো মানুষ নাই। সব জায়গায় উৎপাদন দিক থেকে বলেন, বিদেশে থেকে রেমিটেন্সের কথা বলেন, সব কিছু ক্ষেত্রেই মানুষ এখন আর কেউ বেকার বসে থাকতে চাচ্ছে না। আমাদের দেশে চাকরির জন্য হুমড়ি খেয়ে পড়তেছে, মানুষ বিদেশে যেতে চাচ্ছে অথবা নিজেই উদ্যোগী করছে, নিজেই উদ্যোক্তা হয়ে যাচ্ছে। এরকমই সব মিলিয়ে কিন্তু বাজেটের আকার তো বড় হবে, এটি আশা। আর কিছু কিছু কঠিন হবে, জীবনযাত্রা কঠিন হবে। শোনেন, সারা বিশ্বের কারণে, বৈশ্বিক কারণে, আমাদের অভ্যন্তরীণ কারণ কিন্তু কত কঠিন না, অতটা কঠিন না। বৈশ্বিক কারণে কিন্তু সব দেশেই অর্থনৈতিক কর্মকাণ্ড একটা চ্যালেঞ্জের মধ্যেই আছে। তো সেই চ্যালেঞ্জের কারণে ধরেন এখন আমাদের তেল বেশি টাকা দাম দিয়ে কিনতে হচ্ছে, বিভিন্ন তো পণ্য যেটা আমদানি পণ্য বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। ওইটার কারণে আবার আমাদের দেশে কিছু অসৎ লোক আছে, আমাদের যে অভ্যন্তরীণ উৎপাদন সেই ক্ষেত্রে যদি খরচ বেশি না পড়েও থাকে, তারপরেও তারা ওইটার সাথে তুলনা করে অনেক পণ্যের দাম বাড়িয়ে দেয়। আমাদের দেশে কিন্তু একটা প্রবণতা অলরেডি দেখা দিয়েছে যে বাজেটে বাড়ুক না বাড়ুক, হ্যাঁ, বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা আছে। সেই দিকটাতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি মনে করি কঠোর নজরদারিতে রাখতে হবে। যে অনেকে বলবে যে আমার বাজার অর্থনীতি, আমি আমার মতো করে বাড়িয়ে দেবো, ন, এটা হওয়ার দরকার না। সরকারের হাত অনেক লম্বা, সরকার ইচ্ছা করলে যে কোনো বিষয়ে মানুষের যেটাতে ক্ষতি হয়, মানুষ যেটাতে কষ্ট পায়, সেই জায়গায় সরকার হাত দিতেই পারে। এবং সরকারের সংশ্লিষ্ট সেকশনটা আমি মনে করি যে কোনো প্রকারে যাতে আগামীকাল থেকে কোনো জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে না পারে, সেদিকে তাদের নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আশায় আছি আজকে বাজেট পেশ হবেন, কালকে থেকে নিশ্চয়ই আবার চলছে, অনেক আলোচনা হবে। হ্যাঁ, আমরা বাজেট থেকে একটু ভারতের দিকে যেতে চাই। নির্বাচন হয়ে গেল এবং নানা ধরনের ভাবনা, মোদির জোট কতটা সিট পাবে, তারপরে এই যে বুথ ফেরত যে খবর, সেটা নিয়ে না অনেকগুলো সবকিছু মিলাই তো মিলিয়ে গেল আর কি। একটা জিনিস যেটা বলি যে শপথের প্রস্তুতি মোদির, আর বিরোধী দলে কংগ্রেস তো হারিয়ে যেতে বসেছিল। এইবার যে কংগ্রেসের উত্থান, তো এটা একটা বিস্ময়কর ব্যাপার না? অনেক বিস্ময়কর ব্যাপার তো আছেই। এই প্রথমে যেটা বলতে চাই যে এই রেজাল্ট নিয়ে, ফলাফল নিয়ে যেসব কথাবার্তা আমরা শুনছিলাম, এক্সিট পোল বা এই যে সবকিছুতে, কিন্তু যেদিন ফলাফল প্রকাশিত হলো তখন কিন্তু একটা ভারত কেন, পুরা ভারতবাসী না, আশেপাশে আমরা যারা আঞ্চলিক দেশগুলিতে আমরা যারা আছি, আমরাও বিস্মিত হয়েছি এবং বিশ্বের অন্যান্য দেশও বিস্মিত হয়েছে যে এরকম একটা রেজাল্ট আসবে বলে আমরা ধারণা করি নাই বা কেউই ধারণা করে না। কিন্তু ভারতবাসী, আমি ভারতের বিরোধী দলের নেতারা ধারণা করেছিল, তারা বলছিল, কিন্তু এক পর্যায়ে তারা থেমে গেছিল। বিশেষ করে এক্সিট পোলের যখন খবর হচ্ছে তখন তারা প্রতিবাদ করেছে, এবং এই যে যারা নির্বাচন বিষয়ে বিশেষজ্ঞ তারাও কেউ প্রতিবাদ করেছে, আমরা দেখেছি। কিন্তু যে ফলাফল হয়েছে তাতে নরেন্দ্র মোদী নতুন সরকার গঠন করবেন, কিন্তু তার একটু সমস্যা রয়ে গেছে। সে দুইজন, তার যে বিশেষ করে নীতিশ আর নাইডু, তারা ভবিষ্যৎটা কিভাবে তাকে সহযোগিতা করে সেটার একটা চিন্তার বিষয় আছে। ভদ্রলোকের কিন্তু পল্টি দেওয়ার একটা ব্যাপার আছে এবং তারা নিজেদের স্বার্থে যদি পিছু হটে, এটা মানে অস্বাভাবিক কিছু না আর কি। এরকম কখনো কখনো হইতে পারে। এই আগে কিন্তু এরকম হয়েছিল, আপনি জানেন, ইন্দুর কুমার গুজরাল যখন ছোট্ট কয়েকটা পদ নিয়ে প্রাইম মিনিস্টার হয়েছিলেন, তারপরে HD দেবেগৌড়া, তারপরে চন্দ্রশেখর, এরা যে ছোট ছোট দলে VP সিং, তারা কিন্তু বড় মেজরিটি নিয়ে সরকার গঠন করে। তার মানে ওমর যে ছোট বলিয়া কাউকে অবহেলা করিতে নাই, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। এই কারণে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, কারণ জওহরলাল নেহরুর পরে কেউ 3বার প্রধানমন্ত্রী হইতে পারেনি ভারতে। এটা ইতিহাস। নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়া, ভারতের মতো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সেখানে এরকমভাবে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার খুবই একটা সৌভাগ্যের বিষয় তার জন্য। এবং
উনি ইতিহাস হয়ে থাকবেন। আমরা শুভেচ্ছা জানাই। আর তাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনি রেমিটেন্সের কথা বলছিলেন আপনারা আলোচনার সময়। আমাদের বিশেষ করে মালয়েশিয়াগামী যে যে ঘটনাটা ঘটলো আমাদের শ্রমিকদের নিয়ে, এখনো অনেকেই যেতে পারেননি। তারা কেউ 5 লক্ষ 6 লক্ষ টাকা পর্যন্ত দিয়েছে, যদিও মালয়েশিয়া যেতে অত টাকা লাগার কথা না। তো মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেটা বলেছেন যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুনেন, মালয়েশিয়া আমাদের রেমিটেন্সের জন্য একটি বড় বাজার। হ্যাঁ, আমরা তো ওদিকে আরব বিশ্বে আমাদের বাজার, আবার এইদিকে সৌদি আরব, আর এইদিকে হলো মালয়েশিয়া আমাদের জন্য বড় বাজার। সেখানে আমাদের জনশক্তি রপ্তানি অনেক দিন থেকে চলতে আছে। কিন্তু কিছু কিছু মানে রিক্রুটিং এজেন্টের অবহেলা এবং তাদের নানা কৌশল অপকৌশলের কারণে আমাদের শ্রমিকরা যারা যান তারা অনেক কষ্টের মধ্যে পড়েন। এবং আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যাপারটা ঠিকই উনি বলেছেন, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার যারা এই কাজটি করেছেন। ঘটনা যে শুধু এইবারই ঘটেছে তা না, এটা মাঝে মধ্যে ঘটে থাকে, মাঝে মধ্যে। এর আগেও কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবার একটা জিনিস সুবিধা আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরে যে জিনিসটা পড়ে যায় উনি কিন্তু সেই অন্যায়টাকে কিছুতে বরদাস্ত করেন না। যে কেউ হোক না কেন, যে কেউ হোক, তা উনি কিন্তু সেটার ব্যবস্থা নেয়। আমি মনে করি এটার একটা ব্যবস্থা নিতে হবে, কারণ যারা আমাদের জন্য রেমিটেন্স আয় করে তারা আমাদের অত্যন্ত দেশের জন্য তো বিরাট অবদান। তাদের প্রতি যাতে কোনো অন্যায় না হয়, তারা যেন কোনো অপশক্তির কাছে তারা শিকার না হয়, সেই বিষয়টা সরকার অবশ্যই দেখবে। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বিষয়টা নজর নিয়েছেন, আমরা আশাবাদী এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরাও আশাবাদী হতে চাই এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন সেটা করেও দেখেন। এবং এই অর্থে এই যে মানুষগুলো, অসহায় মানুষগুলো, আপনি ওই দিনের 31 তারিখে যে বিমানবন্দরে যে মুখগুলো কান্না এবং অসহায় মুখগুলো দেখেছি আমরা, অথচ আমাদের দেশের জন্য এত অবদান রাখে, এটা কাম্য না, এটা আমরা কখনোই কাম্য না। উপজেলা নির্বাচনের শেষ ধাপ শেষ হয়ে গেল এবং নির্বাচন শেষ হয়ে গেল, এবং শেষ ধাপে ভোটের খরা বলছে বিভিন্ন পত্রিকা। এবং সবচেয়ে দুঃখজনক হলো মিছিলের গুলিতে একজন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভবত। এটা দুঃখজনক। আমি এই ঘটনাটা এর আগে তো মোটামুটি শান্তিপূর্ণভাবে সব নির্বাচন হয়ে আসছিল, শেষ ধাপে এই একটা ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে ভোটের খরা যেটা বলছে, কিন্তু অতটা না, যে পরিমাণ যাওয়ার কথা কাছাকাছি 34% ভোট গেছে, 30% ভোট গেছে। তো কারণ হচ্ছে যে এই নির্বাচনে যেহেতু বিরোধী দল নাই, অন্য ধরনের প্রার্থী নাই, বেশি প্রার্থী নাই, সেখানে আওয়ামী লীগের যারা ভোটার তারাও অনেকে বাসায় বসেছিল, হয়তো গিয়ে কি হবে, আমাদেরকে জিতবে, এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিটা তো অস্বীকার করা যাবে না। সেই কারণে যে অনেকে ভোট দিতে যায় নাই। তারপরে অনেকে যে আগে দুই দল যদি থাকে, কঠিন প্রতিদ্বন্দ্বিতা থাকলে বাড়ির থেকে বিশেষ করে নারী ভোটারদেরকে গাড়ি করে ডেকে বিভিন্নভাবে সেন্টারে নিয়ে যায় হাজির করেন। যিনি প্রার্থীর যে ওয়ার্কাররা আছে, কর্মীরা আছে, তারাও সেভাবে খাটেন। আমি এইবার উপজেলা নির্বাচনের ওয়ার্কারদের প্রতি যে প্রার্থীদের যে একটা আদর আপ্যায়ন যেটা বলেন, সেটা কিন্তু ছিল না। প্রার্থীরাও এবারে একটু বঞ্চিত হয়েছে, প্রার্থীর বঞ্চিত। সেই কারণে হয়তো ভোটের একটু সংখ্যা কম হয়েছে, এটাই স্বাভাবিক। ভোটের যদি প্রার্থী কঠিন প্রতিদ্বন্দ্বিতা না থাকে, যেমন ভারতে আপনি ইলেকশনে দেখেন যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা, অনেক ভোটার উপস্থিতি, টার্নআউট অনেক ভালো ছিল। ভোট তো এই উপমহাদেশের দেশগুলোতে ভোট তো একটা উৎসব। বিশেষ করে বাংলাদেশে তো বটেই। বিশেষ করে ভোট এই সাংবৎসরিক বছরে একবার, 5 বছরে একবার সবাই অপেক্ষায় থাকে ভোট দিব এবং উৎসব করব। সেই জিনিসটা যদি ওরকম পরিস্থিতি না থাকে, তাহলে ভোটের উপস্থিতি কম হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আর যা হয়েছে এটাও যথেষ্ট। এরকম একটা পরিস্থিতিতে এটাও যথেষ্ট, হতাশার কিছু নাই। মানে আপনি বলছেন যে এই 30-40 ভাগ মানুষ ভোট দিল এবং আমাদের যে দায়িত্ব পালন করা হলো এটাও যথেষ্ট। যেটা না, পৃথিবীর অনেক দেশে কিন্তু আছে, সব ভোট দিতে লোকজন ভোট দিতে যায় না, অনেক দেশে আছে, এরকম পার্সেন্টেজ আছে পৃথিবী। আমরা সেইগুলি আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আছে এরকম আছে। তারপরে আমাদের দেশে আগে অনেক ভোট যাইতো, কিন্তু এই পরিস্থিতিটা তো বললাম, এই বাস্তবতা এটাই হচ্ছে। আপনার সময় যেহেতু পাওয়া গেল, আপনার সাথে আরেকটা বিষয় একটু আলাপ করতে চাই। যে বর্জনের ডাক, মানে ধরেন বিএনপি
অব্যাহত গতিতে বর্জন করেই যাচ্ছে, সরকারের প্রত্যেকটি কর্মকাণ্ডের জায়গায় বর্জন করেই যাচ্ছে। তাহলে মানে আপনার কাছে কি মনে হয়, মানে এদের এই সব কিছু মিলে ভবিষ্যৎটা কি? দেখেন, ভবিষ্যৎটা হলো গিয়ে এরকম বর্জন আরেকটা ইলেকশন যদি বর্জন করে, তাহলে এই দলের যে নেতাকর্মীরা আছে তাদের মানসিকতা ভেঙে পড়বে, তারা মানসিকভাবে ভেঙে পড়বেন। কারণ তখন বলে যে এই দল তো তখন বিকল্প, এই আরেকবার যদি তখন একটা বিকল্প শক্তি দাঁড়াতেই হবে বাংলাদেশে। বাংলাদেশের ডেমোক্রেসি থেকে যদি রক্ষা করতে হয় তাহলে বিকল্প আরেকটা শক্তি দাঁড়াতে হবে, কারণ এদের দিয়ে কোনো আর কাজ হবে না। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে, ক্রিকেট চলছে, টি-20 বিশ্বকাপ 8 তারিখে বাংলাদেশের খেলা রয়েছে শ্রীলঙ্কার সঙ্গে। নিশ্চয়ই আপনি একটু খোঁজ রাখেন, কি মনে হয়? ক্রিকেট তো অত্যন্ত আনপ্রেডিক্টেবল খেলা, কখন কি হয়, কখন স্পিরিট জেগে ওঠে এইটা বলা মুশকিল। তারপরে বলি যে ক্রিকেট অত্যন্ত মনোযোগের সাথে খেলতে হয়, তাই না? মনোসংযোগের সাথে খেলতে হয়। সেই জায়গায় আপনি যেই কাজে গেছেন ওখানে শুধু সেই কাজেই যদি আপনি মনোনিবেশ করেন। আপনি যথার্থ একটা বলেছেন যে আমরা যেটা শুনতে পাচ্ছি আমাদের দলের ছেলেরা বা আমাদের বড় বড় খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় সামাজিক বা কোনো দায়িত্ব চ্যারিটির কাজে তারা চাঁদা তুলছে। এই চ্যারিটি কাজে তার না, তাদের এই কাজে তো তাদের পাঠানো হয়। তারা গেছেন খেলতে। এখন খেলায় কিভাবে জিতা যাবে, সার্বক্ষণিক ওই মনোযোগটাই থাকতে হবে খেলার প্রতি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আমরা যে আলোচনাটি করলাম, আমাদের খেলোয়াড়দের আমরা পাঠিয়েছি খেলবার জন্যে, মনসংযোগ রক্ষা করবার জন্যে, কিন্তু তারা যদি যে বিভিন্ন জায়গায় সামাজিক দায়িত্ব পালন করেন, প্রশ্ন কি ওঠে না? ভালো থাকবেন, খোদা হাফেজ।